গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমি শেষ করেছি, সেটা ছিল ইলেকট্রিক ফিল্ড। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড চ্যাপ্টার, যেটা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা আজকে শুরু করব। তো এটা শুরু করার আগে আমি কিছু সাদৃশ্যের সাহায্যে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি, সেখানে এ এবং বি দুটি পাত্র, যেখানে তরল দ্বারা পূর্ণ আছে। এ এবং বি দুটো পাত্র, সেই দুটো পাত্রে কিছু পরিমাণ তরল আমি রেখেছি। এ পাত্রে তরলের যে উচ্চতা সেটা হচ্ছে H1, আর বি পাত্রে তরলের যে উচ্চতা সেটা হচ্ছে H2। ছবি থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, H1 ইজ গ্রেটার দ্যান H2। এবার এই দুটো পাত্রকে আমি একটা নলের সাহায্যে জুড়ে দিয়েছি, সেই নলটার নাম হচ্ছে সি, এবং এখানে একটা কর্ক লাগানো আছে। যদি আমরা এই কর্কটাকে অন করে দিই, মানে অ্যাকচুয়ালি খুলে দিই, তাহলে কি হবে, এইখান থেকে যে তরলটা আছে সেটা এ পাত্র থেকে দেখতে পাবো বি পাত্রের দিকে প্রবাহিত হচ্ছে। কেন প্রবাহিত হচ্ছে? তার কারণ হচ্ছে এ পাত্রের তরলের উচ্চতা বি পাত্রের তরলের উচ্চতার থেকে বেশি। এবার যখনই আমি এই কর্কটাকে খুলে দিই, তখন দেখতে পাবো যেখানে তরলের উচ্চতা বেশি আছে সেখান থেকে যে পাত্রে তরলের উচ্চতা কম আছে সেই দিকে তরলের প্রবাহ ঘটবে। ঠিক আছে, তার মানে কি দেখতে পেলাম আমরা, যে দুটো পাত্রের মধ্যে যদি তরলের উচ্চতার পার্থক্য থাকে, তাহলে পরে উচ্চতা যেখানে বেশি আছে সেই পাত্র থেকে যে পাত্রে তরলের উচ্চতা কম আছে সেদিকে তরলের প্রবাহ ঘটে। যদি এই এ পাত্রে তরলের উচ্চতা H1 হয় আর বি পাত্রে তরলের উচ্চতা যদি H2 হয়, তাহলে নিশ্চয়ই এ পাত্রে যে তরলের চাপ হবে সেটা যদি আমরা P1 বলি, সেই P1 সমান কি হয়ে যাবে? P1 সমান হবে H1 রোজি, এটা হচ্ছে এ পাত্রে তরলের চাপ। আর P2 যদি বলি আমরা বি পাত্রে তরলের চাপ, P2 সমান কি হয়ে যাবে? H2 রোজি। এখন যেহেতু H1 ইজ গ্রেটার দ্যান H2, তাহলে আমরা বলতে পারি P1 ইজ গ্রেটার দ্যান P2, অর্থাৎ এ পাত্রে তরলের চাপ বি পাত্রের তরলের চাপের থেকে বেশি হচ্ছে। এবং এই দুটো পাত্রের উচ্চতার পার্থক্য থাকা মানেই হচ্ছে এই দুটো পাত্রের তরলের চাপের পার্থক্য থাকা। আর তরলের চাপের পার্থক্য থাকলে পরে তরল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, এটা আমরা দেখলাম। ঠিক একই রকমভাবে আমরা দুটো মনে করো বস্তু নিলাম, এ একটা বস্তু, এটা মনে করো এ বস্তু, আর এর পাশে আর একটা বস্তু নিলাম, সেটা মনে করো বি বস্তু। এ বস্তুর উষ্ণতা হচ্ছে T1, বি বস্তুর উষ্ণতা হচ্ছে T2। এবার এই দুটো বস্তুকে আমি একটা তাপের সুপরিবাহী কোনো একটা পদার্থ বা দণ্ড দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে পরে আমরা যদি বলি এই T1 ইজ গ্রেটার দ্যান T2, অর্থাৎ এ পাত্রের যে মানে এ যে বস্তু, এ বস্তুর উষ্ণতা যদি বি বস্তুর উষ্ণতা থেকে বেশি হয়, তাহলে আমরা দেখতে পাবো উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুর দিকে, অর্থাৎ এ বস্তু থেকে বি বস্তুর দিকে কি হবে? তাপের প্রবাহ ঘটবে। তাপের প্রবাহ ঘটবে। আমরা এখানে যেমন দেখলাম তরলের চাপের পার্থক্যের জন্য উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের প্রবাহ ঘটে, ঠিক একই রকমভাবে দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকার জন্য উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে। ঠিক আছে, এবার এই যে প্রবাহটা, এই প্রবাহটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো মানে এ পাত্র থেকে তরল এই নলের মধ্যে দিয়ে বি পাত্রে প্রবেশ করছে, তার ফলে কি হবে? এ পাত্রে তরলের যে উচ্চতা সেটা কমতে থাকবে এবং বি পাত্রে তরলের উচ্চতা বাড়তে থাকবে। এইভাবে একটা টাইম আসবে যে সময়ে এ পাত্রের উচ্চতা কমতে কমতে এবং বি পাত্রে তরলের উচ্চতা বাড়তে বাড়তে দুটো পাত্রের তরলের উচ্চতা বা লেভেল সমান হয়ে যাবে। যখন সমান হয়ে যাবে তখন তরলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুটো পাত্রে তরলের চাপের পার্থক্য থাকছে, ততক্ষণ পর্যন্ত এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের প্রবাহ ঘটছে। যখনই দুটো পাত্রে তরলের উচ্চতা সমান হচ্ছে তথা দুটো পাত্রে তরলের চাপ সমান হয়ে যাচ্ছে, তখন কি না, তো তরলের প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এখানেও ঠিক তাই, যদি দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে, তাহলে উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুর দিকে তাপের প্রবাহ হয়।
এর ফলে কি হয়, এই এ বস্তুর উষ্ণতাটা আস্তে আস্তে কমবে এবং বি বস্তুর উষ্ণতাটা আস্তে আস্তে বাড়বে। এইভাবে একটা সময় আসবে যে দুটো বস্তুর উষ্ণতা যখন সমান হয়ে যাবে তখন এই যে এর মধ্যে দিয়ে যে তাপের প্রবাহ সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাপের প্রবাহের জন্য দায়ী কি? তাপের প্রবাহের জন্য দায়ী হচ্ছে দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য। যেমন তরলের প্রবাহের জন্য দায়ী কি? তরলের প্রবাহের জন্য দায়ী হচ্ছে দুটো পাত্রের মধ্যে থাকা তরলের চাপের পার্থক্য বা উচ্চতার পার্থক্য। ঠিক একই রকমভাবে এই দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখে বা সাদৃশ্য রেখে আমরা আর একটা ফিগার ড্র করব। আহিত বস্তু আমরা দুটো নেবো। এটা একটা মনে করো আহিত বস্তু, এটা একটা আহিত বস্তু, এই বস্তুটার নাম বলছি এ, আর এখানে একটা আহিত বস্তু নিলাম, এই বস্তুটার নাম বললাম আমরা বি। ঠিক আছে, এই যে এ বস্তুটা নিলাম, এই এ বস্তুটার বিভব মনে করো V1 আর বি বস্তুটার বিভব মনে করো V2। ঠিক আছে, এ বস্তুটার তড়িৎ বিভব হচ্ছে V1 আর বি বস্তুটার তড়িৎ বিভব হচ্ছে V2। এবার যখনই আমি এই দুটো আহিত বস্তুকে কোনো পরিবাহী দণ্ড দ্বারা যুক্ত করে দেবো, যদি যুক্ত করে দিই তাহলে দেখতে পাবো, যদি আমি বলি এক্ষেত্রে যে V1 ইজ গ্রেটার দ্যান V2, অর্থাৎ এ বস্তুর তড়িৎ বিভব বি বস্তুর তড়িৎ বিভবের থেকে বেশি, তাহলে পরে দেখতে পাবো যে এ বস্তু থেকে বি বস্তুর দিকে, এ বস্তু থেকে বি বস্তুর দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে, ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে। ঠিক আছে, এ বস্তুর বিভব বেশি, বি বস্তুর বিভব কম, তার মানে কি এই দুটো বস্তুর মধ্যে বিভবের পার্থক্য আছে। বিভবের পার্থক্য থাকার জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হলো, ধনাত্মক আধানের প্রবাহ ঘটলো। দেখো আগে যেমন আমরা দেখলাম তরল প্রবাহের ক্ষেত্রে কি না, তো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের প্রবাহ ঘটে। কতক্ষণ পর্যন্ত প্রবাহ ঘটবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো পাত্রে তরলের চাপ সমান না হয়। এক্ষেত্রে আমরা দেখলাম তাপ প্রবাহের ক্ষেত্রে যে দুটো বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে। কতক্ষণ পর্যন্ত তাপের প্রবাহ ঘটবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো বস্তুর উষ্ণতা সমান না হয়। ঠিক একই রকমভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি, যদি দুটো আমরা আহিত বস্তু নেই, দুটো চার্জ বডি যদি আমরা নেই, তাহলে পরে যদি দেখি যে দুটো ওই আহিত বস্তুর মধ্যে বিভবের পার্থক্য থাকে, একটা বস্তুর বিভব V1 আর একটা বস্তুর বিভব V2, এবং V1 এর মান যদি আমরা বলি V2 থেকে বেশি, অর্থাৎ এ বস্তুর বিভব বেশি বি বস্তুর বিভবের থেকে, তাহলে এই ক্ষেত্রে এই যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য এটা থাকার জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে। তার ফলে কি হবে, এই যে এ বস্তুটা, এই এ বস্তুর বিভব আস্তে আস্তে কমবে এবং বি বস্তুর বিভব আস্তে আস্তে বাড়বে। একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা বস্তুকে যদি ধনাত্মক আধান দেওয়া হয় তাহলে তার বিভব বাড়ে, যদি কোনো একটা বস্তু থেকে ধনাত্মক আধান বেরিয়ে যায় তাহলে তার বিভব কমে। যেহেতু এই এ বস্তু থেকে ধনাত্মক আধান বেরিয়ে যাচ্ছে সেজন্য এ বস্তুর বিভব আস্তে আস্তে কমছে, আর যেহেতু এই ধনাত্মক আধানটা বি বস্তুতে প্রবেশ করছে তার ফলে বি বস্তুর বিভব আস্তে আস্তে বাড়ছে। এইভাবে এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এ এবং বি বস্তুর বিভব সমান না হয়। যখন এ এবং বি এই দুটো বস্তুর বিভব সমান হয়ে যাবে, দ্যাট ইজ V1 সমান যখন V2 হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো এই ধনাত্মক আধানের প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে তড়িৎ বিভব বলছি, তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব হচ্ছে, আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি যে তড়িৎ বিভব হলো কোনো আহিত বস্তুর এমন একটি ধর্ম যা থেকে বোঝা যায় ওই বস্তুটিকে অন্য কোনো আহিত বস্তুর সংস্পর্শে
সংস্পর্শে আনলে তড়িতাধান কোন বস্তুতে সঞ্চালিত হবে। বোঝা গেল? অর্থাৎ তড়িৎ বিভব হচ্ছে কোনো একটা বস্তুর এমন একটা প্রপার্টি যেটা দেখে আমরা বুঝতে পারবো ওই বস্তুটার সামনে যদি আমরা অন্য কোনো একটা আহিত বস্তুকে নিয়ে আসি তাহলে পরে তড়িতাধান কোন বস্তু থেকে কোন বস্তুতে সঞ্চালিত হবে। সাধারণত যদি আমরা দুটো বস্তু নিই, মনে করো এ একটা বস্তু, তাহলে এই এ বস্তুর তড়িৎ বিভব যদি বি বস্তু থেকে বেশি হয় তাহলে তড়িৎ বিভব থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি কি এ বস্তুর তড়িৎ বিভব বি বস্তুর থেকে বেশি। তাহলে এ বস্তুর কোন প্রপার্টি থেকে বোঝা যাচ্ছে? তড়িৎ বিভব। এইটা থেকে বোঝা যাচ্ছে যে যদি এ বস্তুর তড়িৎ বিভব বলে এই যে ধর্মটা যদি বি বস্তু থেকে বেশি হয় তাহলে ধনাত্মক আধান এ বস্তু থেকে বি বস্তুর দিকে সঞ্চালিত হবে। আর যদি উল্টো ঘটনাটা হয় যে এ বস্তুর থেকে যদি বি বস্তুর তড়িৎ বিভব যদি বেশি হয় তাহলে পরে ধনাত্মক আধান বি বস্তু থেকে এ বস্তু দিকে সঞ্চালিত হবে। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে দুটো আমরা বস্তু নিলাম, এই দুটো বস্তুর একটার বিভব বলছে V1 আর একটার বিভব হচ্ছে V2। এই V1 এর মান যদি V2 থেকে বেশি হয় তাহলে পরে আমরা বলতে পারবো এই এ বস্তুটা বি বস্তুর সাপেক্ষে ধনাত্মক বিভব সম্পন্ন বস্তু, আর এ বস্তুর থেকে যেহেতু বি বস্তুর বিভব কম সেই জন্য বি বস্তুটাকে বলতে পারবো এ বস্তুর সাপেক্ষে ঋণাত্মক বিভব সম্পন্ন বস্তু। ঠিক আছে, তাহলে এর বিভব বেশি তার মানে এটা প্লাস লিখবো, আর বি বস্তুর বিভব যেহেতু কম সেটাকে মাইনাস লিখবো। দুটো বস্তুর মধ্যে যার বিভব বেশি সেটাকে আমরা ধনাত্মক বিভব সম্পন্ন ধরবো, আর যে বস্তুর বিভব কম তাকে আমরা ঋণাত্মক বিভব সম্পন্ন বস্তু বলবো। ঠিক আছে, এবার আমরা তো জানি যে তড়িৎ ক্ষেত্র সর্বদা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দুটো বস্তুর জন্য কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করবে? এ বস্তু থেকে বি বস্তুর দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, এবার আমরা যদি এখানে কোনো একটা ধনাত্মক আধানকে রাখি, এই ধনাত্মক আধানটা সর্বদা আমরা জানি ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ ক্ষেত্রের দিকেই প্রবাহিত হয়। তড়িৎ ক্ষেত্র যেহেতু এ থেকে বি এর দিকে ক্রিয়াশীল সেই জন্য ধনাত্মক আধান সর্বদা এ থেকে বি এর দিকে যাবে। সেজন্য আমরা বললাম ধনাত্মক আধান সর্বদা এ থেকে বি এর দিকে তথা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা ঋণাত্মক আধানের কথাটা বলতাম, যেমন ইলেকট্রনের যদি কথা বলি, ইলেকট্রন একটা ঋণাত্মক আধান, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? ইলেকট্রনের প্রবাহ আমরা জানি যে যেহেতু ইলেকট্রন একটা ঋণাত্মক আধান, আর ঋণাত্মক আধানের প্রবাহ সর্বদা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে। কেন? কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্রিয়া করছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেদিকে ক্রিয়া করে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি এইদিকে ক্রিয়া করে তাহলে পরে নেগেটিভ চার্জ কোন দিকে ফ্লো হয়? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীতমুখী, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে, নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে। স্বাভাবিক ব্যাপার, যদি ইলেকট্রন একটা ঋণাত্মক আধানযুক্ত কণা হয় তাহলে সেই ঋণাত্মক আধানযুক্ত কণা এই ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে। সেই জন্য এই ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করবে? ইলেকট্রনগুলো মুভ করবে তোমার কি হবে? নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে। যেমন ধনাত্মক আধান আমরা বলছি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, ঋণাত্মক আধান তথা ইলেকট্রন নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। বোঝা গেল? আর একটা জিনিস মনে রাখবে, যদি কোনো একটা আহিত বস্তুকে যত বেশি ঋণাত্মক আধান আমরা দেবো তার বিভব কিন্তু কমবে। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ যদি এই বি থেকে এর দিকে হয় তার ফলে কি হবে? এর দিকে ইলেকট্রন পৌঁছাচ্ছে, তার মানে কি এর বা এ আহিত বস্তু যেটা আমরা নিচ্ছি তার বিভব কিন্তু কমছে। কেন? তার মধ্যে ঋণাত্মক আধান প্রবেশ করছে। আর যে বস্তু থেকে ঋণাত্মক আধান বেরিয়ে যাবে তার তড়িৎ বিভব বাড়বে, অর্থাৎ বি বস্তু তড়িৎ বিভব আস্তে আস্তে বাড়বে। বোঝা গেল? বেশ, তাহলে এই যে আমরা ফিগারটা ড্র করলাম, এই ফিগারগুলো থেকে একটা জিনিস আমার পরিষ্কার যে তড়িৎ বিভবটা, এই যে তড়িৎ বিভব বলছি, সেই তড়িৎ বিভবটা বা আধানের প্রবাহটা তরল প্রবাহ এবং তাপ প্রবাহের সঙ্গে কিছুটা হলেও সাদৃশ্য আছে। দেখো, তরল প্রবাহ তাপ প্রবাহ এবং
আধান প্রবাহ, এই তিনটের মধ্যে প্রধান যেটা সাদৃশ্য সেটা দেখো, তরল প্রবাহের জন্য দায়ী কে? তরল প্রবাহের জন্য দায়ী হচ্ছে উচ্চতা পার্থক্য বা চাপের পার্থক্য। তাহলে তরল প্রবাহের জন্য দায়ী হচ্ছে চাপের পার্থক্য, অর্থাৎ তরলের চাপের পার্থক্য থাকলে তবেই কিন্তু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের প্রবাহ ঘটবে। অর্থাৎ তরল প্রবাহের ক্ষেত্রে চাপের পার্থক্য যে ভূমিকা পালন করছে, তাপ প্রবাহের জন্য দায়ী কে? তাপ প্রবাহের জন্য দায়ী হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাহলে উষ্ণতার পার্থক্য কিন্তু তাপ প্রবাহের জন্য সেই ভূমিকা পালন করছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা বলতে পারি আধানের প্রবাহ, এই যে ঘটনাটা ঘটছে এর জন্য দায়ী হচ্ছে দুটো আহিত বস্তুর মধ্যে বিভব প্রভেদ। ঠিক আছে, অর্থাৎ বিভব প্রভেদ থাকলেই কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি যে তরল প্রবাহের ক্ষেত্রে চাপের পার্থক্য যে ভূমিকা পালন করে, তাপ প্রবাহের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য যে ভূমিকা পালন করে, আধান প্রবাহের ক্ষেত্রে বিভব পার্থক্য সেই ভূমিকা পালন করে। বিভব পার্থক্য সেই ভূমিকা পালন করে, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ সেই ভূমিকা পালন করে। বোঝা গেল? বেশ, এবার আমরা তড়িৎ বিভবকে ডিফাইন করব, যে তড়িৎ বিভবকে ম্যাথমেটিক্যালি কি করে ডিফাইন করা হয়। তো এইটার আগে তড়িৎ বিভবকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করার আগে দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা বিভব প্রভেদকে ডিফাইন করি তাহলে ব্যাপারটা আরো বেশি ইজি হবে। তো প্রথমে আমরা দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ নিয়ে আলোচনা করি, তারপর কোনো একটা পয়েন্টের তড়িৎ বিভব আমরা বলবো। ঠিক আছে, তো প্রথমে বলি বিভব প্রভেদ। বিভব প্রভেদ, মনে করো তড়িৎ ক্ষেত্রে তুমি দুটো পয়েন্ট নিলে, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টটা মনে করো এ পয়েন্ট আর এটা মনে করো বি পয়েন্ট। এ পয়েন্টের যে তড়িৎ বিভব সেটাকে আমরা বলছি ভিএ, আর বি পয়েন্টের যে তড়িৎ বিভব সেটাকে বলছি আমরা ভিবি। ঠিক আছে, এবার এ পয়েন্টের তড়িৎ বিভব এবং বি পয়েন্টের তড়িৎ বিভব যদি ভিএ এবং ভিবি হয়, বিভব এই দুটো পয়েন্টের বা এই দুটো বিন্দুর যে বিভব প্রভেদ তার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে বলি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে বোঝায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয়। বোঝা গেল? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বলতে আমরা কি বুঝবো? এটা বলতে বুঝবো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বিন্দুতে, বোঝা গেল, নিম্ন বিভবের বিন্দু থেকে উচ্চ বিভবের বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যতটা কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আমরা তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট আমরা নিলাম, মনে করো এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট। এ পয়েন্টের বিভব হচ্ছে ভিএ আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। তাহলে এখানে ভিএটা কি? ভি হচ্ছে এ বিন্দুর তড়িৎ বিভব, আর ভিবিটা কি? ভিবিটা হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব। ভিবি সমান হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, এবার আমরা যদি বলি যে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, এটা আমরা ধরে নিলাম ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি হলে, ঠিক আছে, অর্থাৎ এ বিন্দুর তড়িৎ বিভবটা বেশি বি বিন্দু থেকে। তাহলে আমরা তো জানি যে বিন্দুর তড়িৎ বিভব বেশি তাকে আমরা সাধারণত ধনাত্মক, আর যে বিন্দুর তড়িৎ বিভব কম তাকে আমরা ঋণাত্মক বিভব সম্পন্ন এটা ধরে নিই। তাহলে এ বিন্দুটাকে আমরা ধরে নিতে পারি ধনাত্মক বিভব সম্পন্ন বি বিন্দুর সাপেক্ষে, আর বি বিন্দুটাকে ধরে নিতে পারি ঋণাত্মক বিভব সম্পন্ন এ বিন্দুর সাপেক্ষে। বোঝা গেল? এবার তার মানে কি? তার মানে তড়িৎ বল সর্বদা কি হয়?
তড়িৎ বল তথা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কি করে, সেটা ক্রিয়া করছে সর্বদা এই এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এ থেকে বি এর দিকে। এখন কথা হচ্ছে, যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে যেহেতু ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানকে আনতাম সাম একটা ধনাত্মক আধান, মনে করো Q0 বললাম, একটা Q0 ধনাত্মক আধানকে মনে করো নিয়ে আসছি বি থেকে এ বিন্দুতে। তাহলে যখনই আমরা বি থেকে এ বিন্দুতে একটা Q0 ধনাত্মক আধানকে নিয়ে আসব, এই Q0 ধনাত্মক আধানটাকে তো এইখানে যে ধনাত্মক বিভব সম্পন্ন এ বিন্দুটা আছে সেটা তো বিকর্ষণ করবে, কারণ তড়িৎ বলটা সর্বদা আমরা জানি ধনাত্মক আধানকে বিকর্ষণ করে। এক্ষেত্রে যেহেতু এ বিন্দুটা ধনাত্মক বিভব সম্পন্ন একটা বস্তু, এই ধনাত্মক বিভব সম্পন্ন বস্তুটা এই ধনাত্মক আধানকে তো বিকর্ষণ করবে কি দিয়ে, একটা তড়িৎ বল দিয়ে। তড়িৎ বলটা কোন দিকে ক্রিয়া করছে, তড়িৎ বলটা ক্রিয়া করছে এই দিক বরাবর, তড়িৎ বলটা ক্রিয়া করছে এ থেকে বি এর দিকে। এখন কথা হচ্ছে, আমি যদি বি থেকে এ এর দিকে একটা আমি Q0 আধানকে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই এই তড়িৎ বলের বিরুদ্ধে আমার কিছুটা পরিমাণ কার্য করতে হবে। আমরা জানি যে বলের বিরুদ্ধে কার্য মানেই হচ্ছে সেটা ধনাত্মক কার্য। তাহলে যখনই আমরা ওই তড়িৎ বলের বিরুদ্ধে বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা Q0 আধানকে নিয়ে আসব, তখন যে কার্যটা আমরা করব সেই কার্যটা ওই আধানের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, যেহেতু এক্ষেত্রে কৃতকার্যটা ধনাত্মক কৃতকার্য। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখি যে মনে করি এখান থেকে যে আধানটা আমরা নিয়ে আসছি সেটা Q0 আধান, এবং সেই আধানটাকে আমরা পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ বলছি। Q0 মান কিন্তু খুবই কম, Q0 খুবই কম, Q0 মান খুব কম। আমরা এখানে যে টেস্ট চার্জটা নিয়ে আসবো Q0 বলছি, সেটার মান কিন্তু খুব কম হবে। কেন? কারণ এর মান যদি খুব কম না হয়, তাহলে এর একটা প্রভাব থাকবে, এবং এর প্রভাবে চারিদিকে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সৃষ্টি হবে, যেটা আমরা চাই না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র এটা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসার জন্য কতটা কৃতকার্য করতে হচ্ছে সেটা নির্ণয় করা। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে যে টেস্ট চার্জ নেব Q0, সেটার মান কিন্তু খুব কম হবে। সেই মনে করি Q0 পরিমাণ ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে, তবেই তো ধনাত্মক কার্য করতে হবে, কারণ যেহেতু বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। ধনাত্মক আধান তো নিজেই চেষ্টা করবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তো সেক্ষেত্রে তো তড়িৎ বল দ্বারা তড়িৎ বলের বিরুদ্ধে কোনো কার্য করতে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে যে কৃতকার্যটা পাবো সেটা আবার ঋণাত্মক কৃতকার্য। তড়িৎ বল দ্বারা কৃতকার্য মানে কি, যদি ধনাত্মক আধানটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যায়, তাহলে তড়িৎ বলের প্রভাবেই ও এ থেকে বি এর দিকে যাচ্ছে, উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে। আমরা সেটা বললাম, ধনাত্মক আধান সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হতে চায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তড়িৎ বল নিজেই কার্য করছে, তড়িৎ বল যখন নিজে কার্য করবে সেই কার্যটা ঋণাত্মক কার্য হবে। কিন্তু আমরা এখানে চাইছি যে ধনাত্মক কৃতকার্য চাওয়ার জন্যই যখন আমরা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আনতে চাইবো, তখনই কিন্তু তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে, কারণ তড়িৎ বল উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে তড়িৎ বলের বিরুদ্ধে Q0 আধানকে আনতে, মনে করো বি থেকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করতে হলো, ঠিক আছে, Q0 পরিমাণ ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য হলো ডাব্লু, কোথা থেকে আসছে, বি থেকে, তাহলে সেটা ধরে নিই WBA। ঠিক আছে, হলো WBA, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব তড়িৎ বিভব প্রভেদের যে বিভব প্রভেদের যে ডেফিনেশন, সেখান থেকে কি পাচ্ছি, তড়িৎ বিভব প্রভেদের সংজ্ঞা অনুযায়ী আমরা তো বললাম সংজ্ঞাতে কি বলেছি, যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি আমরা VA মাইনাস VB বলি, সেটা আমরা কি লিখতে পারবো, একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য।
বি থেকে এতে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্যটা করতে হচ্ছে। বি বিন্দু থেকে এ বিন্দুতে কিউ জিরো পরিমাণ ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কত হচ্ছে ডাব্লু বি এ। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কতটা কার্য করতে হবে ডাব্লু বি এ বাই কিউ জিরো, ডাব্লু বি এ বাই কিউ জিরো। এই ডাব্লু বি এ বাই কিউ জিরো যেটা বলছি এইটাই হচ্ছে এ এবং বি বিন্দুর বিভব প্রভেদ, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি। এবার যদি এখানে ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হয়, যেটা আমরা ধরে নিয়েছি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হলে, ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হলে অবশ্যই দেখতে পাচ্ছ ডাব্লু বিএ এই মানটা হচ্ছে ধনাত্মক, ডাব্লু বিএ ঠিক আছে ধনাত্মক, ডাব্লু বি হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। বোঝা গেল? কিন্তু যদি এরকম হয় ভিএ ইজ লেস দেন ভিবি, ভিএ ইজ লেস দেন ভিবি অর্থাৎ এই এ বিন্দুর তড়িৎ বিভব কম বি বিন্দু থেকে, তাহলে বি বিন্দুর বিভব বেশি। এবার বি বিন্দুর বিভব বেশি হলে বি বিন্দু থেকে এ বিন্দুতে তড়িতাধানকে আনতে গেলে কি তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করতে হবে না, সেক্ষেত্রে তড়িৎ বলের দ্বারাই কার্য করতে হবে, কারণ তখন তড়িৎ বল বি থেকে এর দিকে ক্রিয়া করবে। যদি ভিবি ইজ গ্রেটার দ্যান ভিএ হয় তাহলে তড়িৎ বল তো উচ্চ বিভব থেকে নিম্ন দিকে ক্রিয়া করছে, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে ক্রিয়া করছে তড়িৎ বল। আবার তুমি তড়িতাধানকে ওই বি থেকে এতেই নিয়ে আসছো, সেক্ষেত্রে যে কৃতকার্যটা হবে সেটা তড়িৎ বল দ্বারা কৃতকার্য। তড়িৎ বল দ্বারা কৃতকার্য মানেই নেগেটিভ। দেখো এখান থেকেও বুঝতে পারছো যদি ভিএ ইজ লেস দ্যান ভিবি হয় তার মানে কি এই মানটা নেগেটিভ, ভিএ লেস দ্যান ভিবি হলে এই মানটা নেগেটিভ। এই মানটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে ডাব্লু বিএ বা যে কৃতকার্যটা করতে হচ্ছে সেটাও নেগেটিভ। সেজন্য বলছি ভিএ ইজ লেস দ্যান ভিবি হলে ডাব্লু বিএ অর্থাৎ বি থেকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্য ঠিক আছে সেটা কি হবে, সেটাও নেগেটিভ হবে, বলে ভি ডাব্লু বি এ ঋণাত্মক, ঋণাত্মক বা নেগেটিভ। বোঝা গেল? আর যদি এরকম হয় যে ভিএ ইজ ইকুয়াল টু ভিবি, ভিএ ইজ ইকুয়াল টু ভিবি হলে দুটো বিন্দুর বিভব মনে করো সমান, তাহলে পরে কি এটা জিরো, এটা জিরো মানে কৃতকার্যের মানও কিন্তু তখন হয়ে যাবে জিরো, ডাব্লু বি ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ বি থেকে এ বিন্দুতে একটা কিউ জিরো পরিমাণ আধানকে আনতে বা একক ধনাত্মক আধানকে আনতে কোনো কার্য করতে হবে। ঠিক আছে, তো এইটা তো গেল দুটো বিন্দুর মধ্যে বিভব করবে। এবার আমরা কোনো একটা পয়েন্টের বিভব বা তড়িৎ বিভব তার ডেফিনেশনটা কি করে লেখা হয় সেটা দেখব, যে কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, বেশ দেখো কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বলতে কি বোঝায়। কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব, কোনো বিন্দুর তড়িৎ বিভব বেশ আমরা দুটো পয়েন্ট নিলাম, একটা এ পয়েন্ট আর একটা মনে করো বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এদের যে বিভব প্রভেদের যে ডেফিনেশন সেটা আমরা কি দেখেছি, ভিএ মাইনাস ভিবি এটা সমান ছিল ডাব্লু বিএ বাই কিউ জিরো, অর্থাৎ কিউ জিরো পরিমাণ আধানকে যদি আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসি তার জন্য কৃতকার্য যদি ডাব্লু বিএ হয় তাহলে ভিএ মাইনাস ভিবি অর্থাৎ এ এবং বি বিন্দুর যে তড়িৎ বিভব সেটা সমান ছিল ডাব্লু বিএ বাই কিউ জিরো। সেটা আমরা লিখলাম কিছুক্ষণ আগে। দেখো এই যে আমরা প্রথম যে ডেফিনেশনটা করলাম এখানে ভিএ মাইনাস ভিবি এটার সমান কি ছিল ডাব্লু বিএ বাই কিউ জিরো, এটা ছিল এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে আমরা সেরকম দুটো পয়েন্ট নিলাম এ এবং বি এবং তাদের মধ্যে বিভব প্রভেদের যে ডেফিনেশন সেটা আমরা কি দেখলাম, ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে ডাব্লু বিএ মাইনাস কিউ জিরো, ডাব্লু বিএ বাই কিউ জিরো। এবার কথাটা হচ্ছে যদি আমরা এই বি বিন্দুটাকে কোনো একটা ফাইনাইট পয়েন্টে না নিয়ে যদি আমরা ইনফিনিটিতে নেই বা অসীমে নিই, অর্থাৎ মনে করো এই বি বিন্দুটা আমরা রেখেছি অসীম দূরত্বে বা অসীমে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে এ বিন্দুর বিভবকে তো ভিএ বলছি, কিন্তু বি বিন্দুর বিভব যেটা আমরা ভিবি বলছি সেটা অ্যাকচুয়ালি কি, সেটা আছে অসীম দূরত্বে কোনো একটা বিন্দুর বিভব, দ্যাট ইজ ভি ইনফিনিটি। এবং ফিজিক্সে একটা জিনিস ধরা হয় যে অসীম দূরত্বে কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব শূন্য হয়ে যায়।
ঠিক আছে, অসীম দূরত্ব যদি কোনো একটা বিন্দু নেই তাহলে সেখানে তড়িৎ বিভব হয় শূন্য। তাহলে অসীম দূরত্বে যেহেতু তড়িৎ বিভব শূন্য এটা ধরা হয়, তাহলে আমরা বলতে পারি এই বি বিন্দুর তড়িৎ বিভব যেটাকে আমরা ভিবি বলছি সেটার মান হচ্ছে শূন্য। ঠিক আছে, দ্যাট ইজ ভিবি ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটি, বা সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারছি 0। বোঝা গেল? বেশ, তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে একটা জিনিস দেখো, ভিএ মাইনাস ভিবি যেটা আমরা বলছি, ভিএ মাইনাস ভিবি সেটা সমান আমরা কি লিখতে পারবো, ভিএ মাইনাস ভি ইনফিনিটি। এক্ষেত্রে যেমন আমাকে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করার জন্য Q0 পরিমাণ আধানকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসছিলাম, এক্ষেত্রে বি বিন্দুটা যদি অসীমে রাখি তাহলে Q0 পরিমাণ আধানকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, অসীম দূরত্ব থেকে নিয়ে আসবো। তাহলে অসীম দূরত্ব থেকে একটা Q0 পরিমাণ আধানকে মনে করো এ বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করতে হলো সেটা ধরে নিলাম আমরা ডাব্লু। তাহলে আমরা ধরি ডাব্লু সমান হচ্ছে অসীম দূরত্ব থেকে একটি Q0 পরিমাণ ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। ঠিক আছে, অর্থাৎ অসীম দূরত্ব যদি আমরা পয়েন্ট বি বিন্দুটাকে অসীম দূরত্ব রাখি তাহলে অসীম দূরত্ব থেকে একটা Q0 পরিমাণ ধনাত্মক আধানকে আমাকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে হয়, বা এখানে বি বিন্দু মানে কোথায় আছে, অসীম দূরত্ব আছে, তাহলে অসীম দূরত্ব থেকে এই এ বিন্দুতে আনতে হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে কিন্তু তড়িৎ বলের বিরুদ্ধে কার্য আমাকে করতে হবে। ঠিক আছে, তড়িৎ বল কোন দিকে ক্রিয়া করছে, তড়িৎ বল অসীম দূরত্বের বিভব হচ্ছে শূন্য, এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ, অবশ্যই ভি এর মানটা এর সাপেক্ষে ধনাত্মক, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ বল সর্বদা এই দিক থেকে মানে এ থেকে বি এর দিকে বা এ থেকে ইনফিনিটি দিকে ক্রিয়া করছে। তাহলে তড়িৎ বল যেহেতু এই দিক বরাবর ক্রিয়া করছে, আমাকে Q0 আধানটাকে নিয়ে আসতে হচ্ছে তড়িৎ বলের বিপরীত ডিরেকশনে, অর্থাৎ তড়িৎ বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে এই Q0 আধানকে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে। এবং যে কার্যটা আমার করতে হলো সেই কার্যটা অবশ্যই ধনাত্মক কার্য হবে, সেই কার্যের মান আমরা ধরে নিলাম ডাব্লু। অর্থাৎ Q0 পরিমাণ ধনাত্মক আধানকে এই অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কার্যটা করতে হলো সেটা আমরা ধরে নিলাম ডাব্লু। ঠিক আছে, এটা যদি হয় যাক, তাহলে আমরা এখানে যেমন ভিএ মাইনাস ভিবি এটা সমান কি লিখেছিলাম, ডাব্লু বিএ বাই Q0 লিখেছিলাম, তাহলে এখানে ডাব্লু বিএ বাই Q0 নাহলে কি লিখবো, ভিএ মাইনাস ভি ইনফিনিটি সমান হবে ডাব্লু বাই Q0। বোঝা গেল? অ্যাকচুয়ালি ডাব্লুটা কি, ডাব্লুটা মানে হচ্ছে ডাব্লু ইনফিনিটি এ, ডাব্লু ইনফিনিটি এ মানে হচ্ছে ডাব্লু, যেমন ডাব্লু বি এ মানে কি বি থেকে এতে আনতে কৃতকার্য, এখানে ডাব্লু ইনফিনিটি এটা মানে কি অসীম দূরত্ব থেকে এতে আনতে কৃতকার্য, সেটাকে আমরা ডাব্লু ধরে নিয়েছি। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারবো, ডাব্লু বি এর জায়গায় লিখতে পারবো ডাব্লু ইনফিনিটি এ, দ্যাট ইজ সেটা আমরা ডাব্লু ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল ডাব্লু বাই Q0। এবার দেখো আমরা তো ইনফিনিটি পয়েন্টে বা ইনফাইনাইট পয়েন্টে যে বিভব অসীম দূরত্বের কোনো একটা বিন্দু যদি আমরা নিই সেই বিন্দুর তড়িৎ বিভব আমরা জানি শূন্য, তাহলে সেই এটা সমান ভিএ মাইনাস 0 হয়ে গেল। তাহলে ভিএ মাইনাস 0 সমান হচ্ছে ডাব্লু বাই Q0, অর্থাৎ এ বিন্দুর তড়িৎ বিভব ভি এর সমান আমরা লিখতে পারবো ডাব্লু বাই Q0। বোঝা গেল? এটা হচ্ছে এ বিন্দুর তড়িৎ বিভব। কি এটা হচ্ছে এ বিন্দুর তড়িৎ বিভব। বোঝা গেল? অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা Q0 পরিমাণ আধানকে আনতে এ বিন্দুতে আনতে যদি কৃতকার্য হয় ডাব্লু, তাহলে ডাব্লু বাই Q0 এইটাই হচ্ছে এই এ বিন্দুর তড়িৎ বিভব। এখন কথা হচ্ছে যদি আমরা Q0 ইজ ইকুয়াল টু 1 ধরে নিই প্লাস 1, ঠিক আছে, অর্থাৎ Q0 আধানকে না এনে যদি আমরা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি তখন আমরা ভি এর সমান লিখতে পারবো, দেখো Q0 জায়গায় 1 বসিয়ে তাহলে ভি এর সমানই হয়ে গেল ডাব্লু। অর্থাৎ আমরা ডেফিনেশনটা এরকম ভাবে লিখতে পারবো যে অসীম দূরত্ব থেকে ঠিক আছে একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে যে কার্যটা করতে হচ্ছে সেটাই হচ্ছে এ বিন্দুর তড়িৎ বিভব ভি এ। এবার এ বিন্দুর পরিবর্তে ইন জেনারেল কোনো একটা বিন্দু আমরা বললাম, তাহলে সেই বিন্দুর যে কোনো একটা তড়িৎ বিন্দুর যে বিভবের যে ডেফিনেশন সেটা কি হবে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে একটি একক
ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, ঠিক আছে, যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। অর্থাৎ যে কোনো বিন্দুর তড়িৎ বিভব বলতে বোঝায় কি, অসীম দূরত্ব থেকে আমরা যদি একটা একক ধনাত্মক আধানকে, একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি আমরা কোনো একটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে পরে যে পরিমাণ কৃতকার্য আমাকে করতে হবে সেইটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভবের ডেফিনেশন। বোঝা গেল? এবার কথা হচ্ছে, আমরা কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে যে আনতে যে কৃতকার্যটা করলাম, সেইটা কি হবে, ওই যে একক ধনাত্মক আধানটা আমরা নিয়ে এলাম, সেই একক ধনাত্মক আধানের মধ্যেই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কেন? কারণ আমার একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে আনতে যেটা আমরা কার্যটা করলাম সেটা এ বিন্দু মনে করো, যে কৃতকার্যটা করলাম সেটাই তো ভিএ, সেটাই ভিএ। এবং সেই যে কৃতকার্যটা সেটা কি হলো, এ বিন্দুতে আনা Q0 এই +1 কুলম্ব বা ইউনিট পজিটিভ চার্জ যেটা আমরা নিয়ে এলাম, সেই ইউনিট পজিটিভ চার্জের স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এ বিন্দুতে তড়িৎ বিভব মানে হচ্ছে, এ বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি তাহলে সেই একক ধনাত্মক আধানের স্থিতিশক্তি হচ্ছে ভিএ। এবার যদি আমরা কোনো একটা বিন্দু তড়িৎ বিভব মনে করো ভিএ, আমরা একটা তড়িৎ ক্ষেত্রে একটা পয়েন্ট নিলাম, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা নিলাম, সেটা মনে করো এ, এবং এই এ বিন্দুর তড়িৎ বিভব মনে করো ভিএ। সাপোজ এইখানে আমরা একটা Q0 আধানকে রাখছি, তাহলে পরে এই Q0 আধানের যে স্থিতিশক্তিটা হবে সেটা সমান লিখতে পারবো, একক আধানের স্থিতিশক্তি হচ্ছে V0, এ বিন্দুতে একক আধানের স্থিতিশক্তিটাই তো হচ্ছে ওই এ বিন্দু তড়িৎ বিভব, দ্যাট ইজ V0। তাহলে পরে